টাকা। তো আমি যাই হোক এখান থেকে অনলাইনে অর্ডার করব। ছোটবেলা থেকেই ভ্রমণের নেশা, আর এই নেশা আমাকে ঘরে থাকতে দেয় না। ছাত্রজীবন থেকেই কম বেশি ভ্রমণ শুরু, তবে আমার জীবনে একটা বড় আঘাত আমার এই ভ্রমণের নেশা আরও বাড়িয়ে তোলে। বলা যেতে পারে এখন যে বেঁচে আছি তার প্রধান ঔষধ আমার এই ভ্রমণ। যাই হোক, যত সামান্য ইনকাম আমার, সেখান থেকেই কিছু টাকা বাঁচিয়ে ভ্রমণে বেরিয়ে পড়ি। আর এই ভ্রমণ থেকেই আমার ইউটিউবে নামা। অনেক বাজে বকা হলো, এবার আসি ভ্রমণের কথায়। আসামের উমানন্দ মন্দির আমার যাওয়া হয়নি, কারণ সেই সময় আমার অসুস্থ থাকায় আমার মন্দিরে ওঠা হয়নি। তাই এবার ঠিক করি উমানন্দ মন্দিরে যাব। আমার ভ্রমণের সব প্ল্যান হুট করে হয়, তাই 95% টিকিট আমার প্রিমিয়াম তৎকাল ও তৎকালে কেটে বেরোতে হয়। সেই মতো 3রা জুলাই তৎকাল টিকিট কাটি এবং 4ই জুলাই বেরিয়ে পড়ি গুয়াহাটির উদ্দেশ্যে। টিকিট ছিল আমার 12345 সরাইঘাট এক্সপ্রেসে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলেছি গুয়াহাটির কামাখ্যা মন্দিরে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ট্রেনটা দেখছেন, এই ট্রেনটা হচ্ছে 12345 সরাইঘাট এক্সপ্রেস। তো এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে হচ্ছে আপনার 4:05-এ। তো যাই হোক, আমি এই ট্রেনটা ধরবো। এই ট্রেনটা ধরে এখন যাব সরাইঘাট এক্সপ্রেসে করে কামাখ্যা গুয়াহাটিতে। তো এখান থেকে যে গুয়াহাটি যাওয়ার যে ট্রেন জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর এরপরে সমস্ত ডিটেলস আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন এখন জার্নি করা যাক। প্যাসেঞ্জারদের ভাষায় সরাইঘাট এক্সপ্রেসকে আসামের রাজধানী বলা হয়। ট্রেনটি হাওড়া থেকে প্রতিদিন বিকেল 4:05 ছাড়ে এবং পৌঁছায় পরদিন সকাল 10টায়। উত্তর পূর্ব ভ্রমণকারীদের প্রথম পছন্দ এই ট্রেন। তো এই হচ্ছে S8, এই বগিটা আমার। আমি একাধিকবার যাত্রা করেছি এই ট্রেনে। তো এই হলো 8, এই উপরের সিটটা আমার, আর নিচে উইন্ডো সিট। এটা হচ্ছে 7, উপরে টাট। তো দিনের বেলার জন্য আমি এখানে, আর উপরে এখানে বসবো, রাত্রেবেলা এখানে আমার সিট। তো একদম এই বাথরুমের পাশেই পড়েছে। আমি যখন টিকিট কাটি বাথরুমের পাশে পড়ে। বৃহস্পতিবার সরাইঘাট তার সময় মতো ছেড়ে দিল হাওড়া থেকে। তো আমার ট্রেন এখন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে, একদম পুরো টাইম মতো ছেড়ে দিয়েছে। 4:05-এই একদম ছেড়ে দিয়েছে। তো এখন মোটামুটি ট্রেন ছাড়লো আর গিয়ে পৌঁছাবো এরপরে যে স্টেশন রয়েছে, এরপরের স্টেশন রয়েছে হচ্ছে বর্ধমান জাংশন। আমার সিট ছিল S7-এর 8 নম্বর সিট। আমার ট্রাভেল লাইফে 98% সিট বাথরুমের কাছেই পড়ে। এবারও সেই সিট, তবে সাইড আপার লোয়ার পড়ায় ভিডিও করতে একটু সুবিধা হয়। তো এবার এই ট্রেন সম্বন্ধে আপনাদেরকে বলে দিই। তো এই ট্রেনটার নাম্বার হচ্ছে 12345। আর ট্রেনে 8টা রয়েছে স্লিপার, একটা রয়েছে 3 ইকোনমি ক্লাস এসি, একটা 5টা 3 টিয়ার এসি, একটা হচ্ছে ক্যাবিন রয়েছে, আর 3টে জেনারেল। তো ট্রেনে যে সমস্ত ভাড়াগুলো রয়েছে সব ক্লাসে, সেগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা দেখে নিন। তো এখন আমাদের ট্রেন ঢুকছে বর্ধমান জংশনে। এই ট্রেনের বিভিন্ন কোচের ভাড়া: স্লিপারের ভাড়া 520 টাকা, এসি ইকোনমি 3 টিয়ার 1270 টাকা, এসি 3 টিয়ার 1365 টাকা, এসি 2 টিয়ার 1940 টাকা এবং এসি ফার্স্ট ক্লাস যেটা কেবিন হয় তার ভাড়া 3275 টাকা। এখনো ছাড়িনি মনে হচ্ছে। তো আমাদের ট্রেন এখন এসে থামলো হচ্ছে বর্ধমান জংশনে, কিন্তু বর্ধমান জংশনে এসে বেশ ভালোই ভিড় হয়ে গেল ট্রেনটা। তো যাই হোক, আমি নিচে নামতে পারলাম না।
তো এখানতে মানে হাওড়া থেকে বর্ধমান অবধি 94 কিলোমিটার রাস্তা আমরা চলে আসলাম। এখন এখানে টাইম ছিল হচ্ছে 5:12। তো ট্রেনটা 3 মিনিট মতো লেট আছে, 5:15 ঢুকলো। তো এখানে 3 মিনিট দাঁড়াবে, তারপরে আবার এখান থেকে ছাড়বে। যদি আপনারা তৎকাল টিকিট বুক করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে, স্লিপারে ভাড়া পড়বে 660 টাকা, এসি ইকোনমি 3 টিয়ারে ভাড়া পড়বে 1625 টাকা, এসি 3 টিয়ারে ভাড়া পড়বে 1750 টাকা, এসি 2 টিয়ারে ভাড়া পড়বে 2465 টাকা, সাথে এক্সট্রা চার্জ। আর প্রিমিয়াম তৎকালের টিকিটের নির্দিষ্ট কোনো ভাড়া নেই, আপনি যত তাড়াতাড়ি বুক করবেন তত কম টাকা লাগবে। ট্রেন বর্ধমান ছেড়ে বোলপুরের দিকে রওনা দেওয়ার পর খানা জংশন পার করার পরে গেটে এসে দাঁড়াই, কারণ খানা থেকে বোলপুরের যেতে ট্রেনটা ঘুরে ঘুরে যায়, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। বর্ধমান থেকে আমাদের ট্রেন ছাড়ার পরে এখন আমাদের ট্রেন ঢুকছে বোলপুরে। তো বোলপুরে ট্রেনের টাইম ছিল 5:58। তো এখন ট্রেনটা একটু লেটে চলছে। যাই হোক, তো দেখি কখন ঢুকে, তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত টোটাল 15টা স্টেশন, তবে আগে এতগুলো স্টেশন ছিল না। মার্চ 2024 থেকে অনেক স্টেশন বাড়িয়েছে। তো এখন বাজে 6:14, 146 কিলোমিটার রাস্তা আমাদের মানে পার করা হয়ে গেল। তো এখানে বোলপুরে এই ট্রেনের টাইম ছিল হচ্ছে 5:58। তো মোটামুটি 15 মিনিট লেট আছে। তো এখন এই বোলপুরে এসে থামলাম। এখন এখানে বোলপুরে হচ্ছে 5 মিনিট ট্রেনটা দাঁড়াবে, আবার এখান থেকে আবার রওনা দেবে। দেখতে দেখতে যান। তো এই দেখুন, এই হচ্ছে প্যান্টিকার রয়েছে, প্যান্টিকারের পাশে আমার যে বগিটা হচ্ছে S8, তো এখানে দাঁড়াবো। তো যাই হোক, আমাদের মানে খাওয়ার জন্য কোনো প্রবলেম নেই, পাশেই প্যান্টিকার রয়েছে। তো যেখানে 5 মিনিটের হল্ট ছিল, তো যাই হোক, যেহেতু ট্রেনটা লেট করেছে তো 3 মিনিটে ছেড়ে দিল। এখন বাজে হচ্ছে 6:17। তো 6:14 ট্রেনটা ঢুকেছিল, 3 মিনিটে ছেড়ে দিল। তো এখন এরপরে গিয়ে দাঁড়াবো হচ্ছে গিয়ে আমরা সাঁইথিয়া জংশনে। চলুন এরপর সাঁইথিয়া যাওয়া যাক। তো আমি যে S8 বগিতে রয়েছে, সেই S8 বগির একদম পাশে রয়েছে প্যান্টিকার। তো সেখানে সব রান্না টান্না হচ্ছে। তো আমি এখান থেকে আপনাদেরকে প্যান্টিকারটা দেখিয়ে দিচ্ছি। তো এই হলো প্যান্টিকার, দেখুন এখানে সব খাবার দাবার করা হচ্ছে। আর বাথরুমটা আপনাদেরকে দেখে দিই। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি। তো এখন আমি এসে পৌঁছালাম সাঁইথিয়া জংশন। তো এই সাঁইথিয়া জংশনে কিন্তু এর আগে ছিল না, 2024 মার্চ মাস থেকে এখানে স্টপেজ দিয়েছে। তো যাই হোক, তো শুধু এইখানেই নয়, আরও অনেকগুলো স্টপেজ বাড়িয়েছে। তো বোলপুরের পরে কিন্তু আমার দাঁড়াতে হচ্ছে রামপুরহাটে। তো এখন সাঁইথিয়া স্টপেজ দিয়েছে। তো এখানে 2 মিনিটের স্টপেজ। তো 2 মিনিট পরে আবার এখান থেকে ছাড়বে, এরপরে গিয়ে দাঁড়াবে রামপুরহাট জংশন। সাঁইথিয়া ছাড়ার পর রাতের খাবার নেব বলে ঠিক করলাম, কিন্তু ট্রেনের ভেজ থালি 150 টাকা শুনে থমকে গেলাম। বাজেট আমার কম, তাই অনলাইনে 100 টাকায় খাবার অর্ডার করলাম মালদা স্টেশনের জন্য। তো আমি রাতে খাবার জন্য মালদা থেকে মানে অনলাইনে অর্ডার করলাম, একটা ভেজ থালি অর্ডার করেছি। তো ভেজ থালিতে কী কী দিচ্ছে আর কত কী নিল সেগুলো আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। থালি আমি অর্ডার দিয়েছি, ভেজ থালি হচ্ছে 95 টাকা 50 পয়সা ভেজ থালির প্রাইস। আর ট্যাক্স নিচ্ছে 4 টাকা 78 পয়সা, আর ডেলিভারি চার্জ হচ্ছে 10 টাকা। টোটাল
110 টাকায় হচ্ছে ভেজ থালি অর্ডার করেছি। তো কি কি দিচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। আমার ট্রেন এখন এসে দাঁড়ালো হচ্ছে রামপুরহাট জংশনে। তো এখানে টাইম ছিল 6টা মানে 58 এরকম, মানে 7টার দিকে। তো ট্রেনটা মোটামুটি এখনও 20 মিনিট মতো লেটে চলছে। তো এখন এসে দাঁড়ালো, আর এখানে প্রচুর প্যাসেঞ্জার নামলো, তার কারণ হচ্ছে সবাই অনেকে আছে এখানে সব তারাপীঠ যাবে। তো অনেকে এখানে নেমে গেল, ট্রেনটা একটু ফাঁকা হচ্ছে। তো যাই হোক, আবার এখানে হচ্ছে হোল্ডিং টাইম হচ্ছে 2 মিনিট। 2 মিনিট এখানে দাঁড়াবে, 2 মিনিট পর আবার এখান থেকে ছাড়বে। তো এখন হাওড়া নিউ জলপাইগুড়ি যে ট্রেনটা রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, তো সেটা খুব শিগগিরই ক্রসিং করবে। তো দেখি সেটা ক্যাপচার করতে পারি কিনা, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রামপুরহাট ছাড়ার পর অন্ধকার হয়ে গেছে বলে ভিডিও করলাম না, ঠিক করলাম ফারাক্কাবাদ আসলে ভিডিও করব। তো আমার ট্রেন এখন এসে দাঁড়ালো ফারাক্কা জংশন স্টেশনে। তো এখানে মোটামুটি এখনও ট্রেন 15 মিনিট মতো লেট চলছে, খুব একটা লেট না। তো 2 মিনিট এখানে দাঁড়াবে, এরপরে ট্রেন স্টেশন থেকে ছাড়বে। ছেড়ে সামনে হচ্ছে গিয়ে ফারাক্কা ব্যারেজ রয়েছে। আর এখানে একটা কথা বলি যে এই ফারাক্কা যে জংশন রয়েছে, এখান থেকে দুটো হাওড়ার দিকে দুটো লাইন ভাগ হচ্ছে। একটা হচ্ছে আজিমগঞ্জ কাটোয়া হয়ে ব্যান্ডেল হয়ে হাওড়া চলে যাচ্ছে, আর একটা হচ্ছে বর্ধমান বোলপুর হয়ে এই রাস্তায়। তো আপনারা যদি কামরূপ এক্সপ্রেসে আসতেন তাহলে হাওড়া থেকে ছাড়ার পর এখানে এসে জয়েন হতো। যাই হোক, এরপরে হচ্ছে মা গঙ্গা, মানে ফারাক্কা যে ব্যারেজ রয়েছে সেটা। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। রাতে বাইরে খুব বেশি লাইট ছিল না, তাই ভিডিও খুব ভালো আসেনি, তবুও কিছুটা রেকর্ডিং করলাম। তো আমার ট্রেন এখন মালদায় ঢুকছে। 10 মিনিট অ্যাডভান্স আছে, যে ট্রেন একসময় 20 মিনিট লেট ছিল, তো এখন 10 মিনিট অ্যাডভান্সে মালদা টাউন ঢুকে গেল। তো আমি যে খাবারের অর্ডার দিয়েছিলাম, তো আশা করি এখন দিয়ে যাবে। তো চলুন দেখা যাক। তো আমার এই খাবার দিয়ে গেল, এই ডাল দিয়েছে, পনিরের তরকারি দিয়েছে, আর এই ভাত, আর এখানে এই প্যাকেটে করে দিয়েছে স্যালাড। তো মালদায় আমাকে এইগুলো দিয়ে গেল। তো মালদা থেকে যে দিয়ে গেছিলো খাবারটা, সেটাকে আমি এখন দেখলাম। তো প্রায় এখন 10টা বাজতে যায়। তো যাই হোক, এখন আমি শোবো, আবার আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে। চলুন, গুড নাইট। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ট্রেন বনগাইগাঁও স্টেশন ছেড়ে কামাখ্যার দিকে চলছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন মোটামুটি বাজে সকাল ওই 9টার কাছাকাছি। তো আমাদের ট্রেন বনগাইগাঁও থেকে ছেড়ে দিয়েছে, এখন ট্রেন ঢুকছে কামাখ্যা জংশনের দিকে। তো মোটামুটি ট্রেনটা এখনও টাইম আছে, আর আকাশ চারিদিকে মেঘলা। তো কালকে ঘুমিয়েছিলাম, কিন্তু তেমন একটা ঘুম হয়নি, কারণ সারা রাত ভালো বৃষ্টি হয়েছে আর জলও পড়েছে। তো যাই হোক, এখন যাচ্ছি কামাখ্যা দিকে। ট্রেন এখন মোটামুটি টাইম টু টাইম আছে। তো তারপরে চলুন, দেখা হচ্ছে গৌহাটিতে গিয়ে। এরপর সকালে একটু চায়ে চুমুক দিলাম। এখানে একটা বোধহয় প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো সকালবেলায় একটু চায় পেয়ে চর্চা করে নিই। তো রেলের চা দিল দেখুন, মানে গ্লাসটা তো ভরেনি, এইটুখানি চা দিয়েছে 10 টাকায়। যাই হোক, দিয়েছে যখন একটু খেতে হবে। চা খেয়ে আবার গেটে এসে দাঁড়ালাম, কারণ চারিদিকে ছোট ছোট পাহাড়, সবুজ গাছপালা আর জল ভর্তি চাষের ক্ষেত, যা কিনা ট্রেন জার্নির সময় আমার দেখতে খুব ভালো লাগে। তো আমাদের ট্রেনটা যতটা যাচ্ছে আর কি গৌহাটির দিকে, তো তত ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে, আর গাছপালা জঙ্গল, মানে সবুজে সবুজ, খুব দারুণ লাগছে। মানে দুপাশে সবুজের বিভিন্ন গাছ আর পাহাড় রয়েছে, তার মাঝখান দিয়ে আমাদের মানে ট্রেনটা ছুটে চলেছে, দারুণ লাগছে দেখতে। ধরুন আমি যে ছোটো ছোটো পাহাড়গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই।
দেখুন দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, উপরে মেঘ যাচ্ছে আর পাহাড়ের গায়ে মেঘগুলো জমে রয়েছে, দারুণ লাগছে। পাহাড় চারদিকে আর মেঘগুলো উড়ে যাচ্ছে আর নিচে খালের। ট্রেন যাত্রাপথে বারবার ছোট ছোট পাহাড় আসছিল, তাই ট্রেন লাইন পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে ছুটে চলছিল। সেই দৃশ্যটাও ছিল দেখার মতো। প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করতে করতে এগিয়ে চললাম গুয়াহাটির দিকে। এবার আপনাদেরকে বলে রাখি, সরাইঘাট এক্সপ্রেস ছাড়াও কলকাতা থেকে অনেক ট্রেন আছে গুয়াহাটি আসার জন্য। কলকাতা থেকে রবিবার আর বৃহস্পতিবার ছাড়ে গরিব রথ, আর সোমবার ছাড়ে কাজিরাঙ্গা এক্সপ্রেস। শিয়ালদহ থেকে প্রতিদিন ছাড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ে কামরূপ এক্সপ্রেস ও সপ্তাহে একদিন যায় পুরী কামাখ্যা এক্সপ্রেস। এছাড়াও সবসময় কিছু না কিছু স্পেশাল ট্রেন থাকে। তো আমাদের ট্রেন এখন ধূপধারা স্টেশন ক্রস করলো। এই হচ্ছে ধূপধারা। টাইম ছিল 8:17। তো 8:18-র মধ্যে ক্রস করে দিল। 1 মিনিট লেট চলছে ট্রেন। তো এখনও 1, 2, 3, 4, 5, 6টার পরে গিয়ে দাঁড়াবে কামাখ্যা জংশনে। আমার ট্রেনটা সময়ের আগেই চলছিল, তাই কামাখ্যার কিছু আগে একটা স্টেশনে ট্রেনটা বেশ কিছু সময় দাঁড় করিয়ে রাখে। তো আমার ট্রেন এখন এসে দাঁড়ালো মানে গুয়াহাটির কাছাকাছি, মানে কামাখ্যার কাছাকাছি। এই স্টেশনটার নাম হচ্ছে ছয়গাঁও। তো যেহেতু মানে এখানে স্টপেজ নয়, তবে যেহেতু মানে সিগন্যালটা পাইনি, তো এখানটা দাঁড়ালো। তো এই স্টেশনের মানে চারিদিকের ভিউটা এত সুন্দর, মানে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আর দেখুন এই হচ্ছে ক্ষেত রয়েছে, আর ওই দূরে সব পাহাড় দেখা যাচ্ছে, আর উপরে আকাশ মেঘলা। তো মানে এত সুন্দর স্টেশন যে এখানে মানে কিছুক্ষণ কাটানো যাবে। তো যাই হোক, এরপরে আর একটা স্টেশন, তারপরে গিয়ে দাঁড়াবে হচ্ছে গিয়ে কামাখ্যা জংশনে। তো চলুন সামনের দিকে আগানো যাক। গুয়াহাটিতে মানে গুয়াহাটির কাছাকাছি আমাদের ট্রেন যত আগাচ্ছে নিউ গড়মারগাঁওতে পরের থেকে, তো এখানে একটা জিনিস দেখছি যে এখানে এখনও মানে ইলেকট্রিকের পুরোটার কাজ সম্পূর্ণ হয়নি, যার জন্য ট্রেন 100-র উপরে তুলতেও পারছে না। ডিজেল ইঞ্জিনে চালাচ্ছে এখানে, আর ইলেকট্রিক লাইন বসানো হয়েছে, তবে পুরোটা যেহেতু বসানো হয়নি, তো এখনও এখানে ডিজেলেই চলছে গাড়িগুলো। তো এই দেখুন ইলেকট্রিক বসানো হচ্ছে, কিন্তু এখনও চালু হয়নি। তো আমার ট্রেন এখন দেখুন, ট্রেনের স্পিড 100 থেকে 101 কিলোমিটার বেগে ছুটছে, আর অ্যাভারেজ স্পিড দেখাচ্ছে 32, 33, আর ম্যাক্সিমাম স্পিড ওই 101ই দেখাচ্ছে। তো এই এখন সরাইঘাটের স্পিড বনগাইগাঁও ছাড়ার পর থেকে আসামের দিকে যাওয়ার সময়। ছয়গাঁও স্টেশন ছাড়ার পর তুমুল বৃষ্টি শুরু হলো, তবে গেট ছেড়ে ভিতরে গেলাম না, কারণ কামাখ্যা ঢোকার আগে সরাইঘাট ডেপোর বিলের উপর থেকে যায়। এই ডেপোর বিল গুয়াহাটির সব থেকে বড় বিল। এখানে মাঝিরা নৌকা করে মাছ ধরে, সেটা দেখব বলে। তাছাড়া এখান থেকে ট্রেনটা ঘুরে ঘুরে কামাখ্যার দিকে ছুটে চলে, যা দেখতে দারুণ লাগে।
এই সব মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কামাখ্যা স্টেশনে। তো কালকে থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত 992 কিলোমিটার রাস্তা আমার জার্নি করা হয়ে গেল। এখন এসে আমি পৌঁছালাম কামাখ্যা জংশনে। তো আমাদের কামাখ্যা জংশনে এসে এখন গাড়ি দাঁড়ালো। তো টাইম ছিল 9:43। তো এখন মোটামুটি 10টা বেজে গেছে। একটু লেট আছে, তার কারণ একটু এদিকে একটু দাঁড় করিয়ে দিল যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে। তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আপনারা যদি মানে মন্দিরে যেতে চান তো এই কামাখ্যা স্টেশনেও নামতে পারেন। যারা মন্দিরে ডাইরেক্ট যাবে তারা কামাখ্যা স্টেশনেই নামবেন। এখান থেকে বাইরে গেলেই আপনারা মন্দিরের গাড়ি পেয়ে যাবেন। তো আমি যেহেতু মানে গুয়াহাটিতে থাকবো, কারণ আরও অনেক কিছু দেখার আছে, তো আমি এখানে নামবো না। আমি এখান থেকে যাব হচ্ছে গুয়াহাটির থেকে তারপরে ঘুরবো। তো চলুন, এখন এর পরের স্টপেজই গুয়াহাটি। গুয়াহাটিতে অনেক ঘোরার জায়গা আছে, তাই আমি হোটেল নেই গুয়াহাটি স্টেশনের কাছে পল্টন বাজারে, কারণ সেখান থেকে সব জায়গায় যাওয়ার সুবিধা। কামাখ্যায় না নেমে তাই চলে এলাম গুয়াহাটির দিকে। কামাখ্যা স্টেশন ছাড়ার পর ট্রেনটা খুব স্লো হয়ে যেতে থাকলো। বাইরের দৃশ্য দেখতে দেখতে অবশেষে 18 ঘন্টার জার্নি শেষ করে পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। তো কাল 4:05-এর সময় আমি হাওড়া থেকে জার্নি শুরু করেছিলাম। এখন প্রায় 1000 কিলোমিটার রাস্তা জার্নি করে চলে আসলাম গুয়াহাটিতে। তো এই হলো গুয়াহাটি স্টেশন। এই গুয়াহাটি স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এখানে গুয়াহাটি সরাইঘাটের যে টাইম ছিল সেটা হচ্ছে 10:05। তো ট্রেনটা একটু লেট আছে, এখন মোটামুটি 10:25 বেজে গেছে, 20 মিনিট মতো লেট আছে। তো এখান থেকে এখন আমি যাব বাইরে। তো বাইরে গিয়ে একটু দেখে নিই কোথায় হোটেল আছে, সেগুলো আমার হোটেল নিতে হবে, তারপরে আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। তো এই হলো গুয়াহাটি স্টেশনের বাইরের যে প্ল্যাটফর্ম দিকটায়, মানে এদিকে সব গাড়ি ঠাড়ি রয়েছে। আপনারা এখান থেকে আপনারা যেতে পারবেন কামাখ্যার ওদিকে। তো হোটেল কিন্তু নিতে হলে আপনার এই স্টেশনের ওই দিকটা নিতে হবে, ওদিকে হচ্ছে পল্টন বাজার। তো আমি এখন এদিকে যেহেতু হোটেল নেই, আপনাদের দেখানোর জন্য বাইরেটা এখানে আসলাম। তো আমি এখান থেকে এখন ওদিকে যাব, ওদিকে হচ্ছে পল্টন বাজার রয়েছে, ওখানে এখন হোটেল নেব। তো যাই, এখন হোটেলে গিয়ে হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোটেল নেওয়ার পর ফ্রেশ হয়ে তারপরে বেরোবো কামাখ্যা মন্দিরে আর হচ্ছে উমানন্দ মন্দির। তো চলুন এখন হোটেলের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে গুয়াহাটি স্টেশন, ওই পাশটা 1 নম্বর, এদিকে হচ্ছে উল্টো দিকটা। এখান থেকে বেরিয়ে এই দেখুন, এটা হচ্ছে পল্টন বাজারের বাস স্ট্যান্ড। দেখুন এখানে সব বাস দাঁড়িয়ে রয়েছে। আপনারা এখান থেকে শিলং, তারপর হচ্ছে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার বাস এখান থেকে পাবেন। এই হচ্ছে বাস কাউন্টার। দেখুন এখানে সমস্ত কিছুর ভাড়াও দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে বাস বুক করতে পারবেন। আর এই দেখুন এখানে তাজপুর যাচ্ছে, মানে এইখান থেকে সমস্ত জায়গার আপনারা বাস পেয়ে যাবেন। তো আমি একদম বাস স্ট্যান্ডের পাশে এই রয়েছে হোটেল ইডেন। তো এই হোটেল ইডেনটা নিলাম। এখানে সিঙ্গেল রুম, ডবল বেড, ট্রিপল বেড সব আছে। আমি ট্রাইবগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এই রুমে যাচ্ছি। আমার সিঙ্গেল রুম নিয়েছি, সিঙ্গেল রুম এখানে নিয়েছে 600 টাকা। তো আমি রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অন্যান্য যে ডিটেলস সেগুলো দিয়ে দিচ্ছি। তো যদি আপনারা এখানে স্টেশনের পাশে নিতে চান তো এটাও নিতে পারেন। তো চলুন এখন রুমটা দেখিয়ে দিই। তো এই হলো পুরো রুম। এই রুম নিয়েছে 600 টাকা। তো এখানে একটা আলমারি রয়েছে, এই হচ্ছে আলমারি, মানে কিছুই নেই, জামা টামা রাখা যাবে। তো কলকাতা থেকে গুয়াহাটি এসে হোটেল নেওয়া পর্যন্ত আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দিলাম। এই ভিডিও এ পর্যন্তই। এর পরের পর্বে আপনাদের দেখাবো গুয়াহাটি ভ্রমণ, মানে কামাখ্যা মন্দির যাব আর উমানন্দ মন্দির যাব, সেগুলোর ডিটেলস দেখাবো। তো ভিডিওর সাথে থাকুন। আর এই ভিডিও এ পর্যন্তই। নেক্সট দেখা হবে কামাখ্যা পর্বত আর উমানন্দ ভিডিওর পর্বতে। সকলে ভালো থাকুন, নমস্কার।